নমস্কার। আমরা আজকে একটা অদ্ভুত আলোচনা আপনাদের সামনে আমরা করছি এবং আমার সঙ্গে আছেন সুমন বসু রায়। সেই আলোচনার নাম হচ্ছে অমিত শাহ কি মানে এই ম্যাজিক কি দেখাতে পারবে, বা ম্যান অফ দি ম্যাচ কি হতে পারবেন, বা বিজেপি কি ক্ষমতায় আসতে পারবে, যেটা নিয়ে বিজেপির সমস্ত রাজনৈতিক দলের, বিজেপির বিশেষত সমস্ত নেতাদের কিন্তু এরকম একটা ভাবনা আছে। তো আমরা সেই নিয়ে আলোচনা করব এবং আমাদের সঙ্গে আলোচনা এবং বিশ্লেষণে রয়েছেন সুমন বসু রায়। আমরা এটা ওনার কাছ থেকে জানতে চাইবো যে কি এই যে অমিত শাহ ম্যান অফ দ্য ম্যাচ হতে পারবে কিনা, এই ব্যাপারে একটা আমরা যে টপিকটা রাখলাম এবং আপনিও এই ব্যাপারে ভাবনা চিন্তা কি করেছেন যদি আমাদের একটু বলেন তাহলে খুব ভালো হয়। দেখেন, অমিত শাহ ম্যান অফ দ্য ম্যাচ আগামীকাল হবে কিনা সেই জন্য কিন্তু আমাদেরকে আর কয়েক ঘন্টা কিন্তু অপেক্ষা করতে হবে। কিন্তু ইতিমধ্যে কিন্তু বিজেপির যারা কর্মী রয়েছেন, নেতা রয়েছেন, তারা কিন্তু বলছেন আমরা বিপুল ভোটে জয়লাভ করব এবং একটা নিরঙ্কুশ সরকার আমরা কিন্তু গঠনের যে সংখ্যা লাগে সেই সংখ্যা কিন্তু আমরা পেরিয়ে যাব। অর্থাৎ আগামীকাল বিজেপি কিন্তু অত্যন্ত আশার মধ্যে তারা কিন্তু দিন যাপন করছেন এবং সকাল থেকে তাদের কিন্তু উৎসাহ যেটা লক্ষ্য করা গেছে, আজকেও আশা করি আগামীকালও কিন্তু তারা থাকবে এবং তারা আশা করছেন যে আগামীকাল তারা এই যে ফলাফল, সেই ফলাফলে একটা ম্যাজিক একটা কিন্তু ফিগার অর্জন করবেন এবং বিজেপির দাবি যে ম্যান অফ দ্য ম্যাচ কিন্তু হবেন অমিত শাহ। কেন, তিনি প্রায় 3 মাস ধরে কিন্তু একেবারে বঙ্গে পড়েছিলেন। আমি খবরের ময়নাতদন্ত এবং সুমনের পর্যবেক্ষণ এই আলোচনায় কিন্তু এই চ্যানেল বাংলাতেই বলেছিলাম যে অমিত শাহ কিন্তু এবার ঘাঁটি গেড়ে থাকবেন এবং তিনি কিন্তু ঘর কুটছেন। এটা কিন্তু 4 মাস আগে আমি বলে দিয়েছিলাম, আমাদের পুরনো যে ভিডিওগুলি আছে সেগুলি যদি আপনি দেখেন তাহলে দেখতে পাবেন। সেখানে কিন্তু বলা হচ্ছিল যেহেতু স্বরাষ্ট্রমন্ত্রী সেই জন্য অনেক গোপনীয়তা থাকবে, কিন্তু করা হবে। এবং ইতিমধ্যে কিন্তু সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়ে গেছেন তিনি সল্টলেকের কোন হোটেলে কিন্তু তিনি ছিলেন এবং তার জন্য কত টাকা খরচ হয়েছে এরকম একটা আনুমানিক হিসাব কিন্তু বাইরে চলে এসেছে। এবং অমিত শাহ কিন্তু একেবারে পশ্চিম বাংলায় কিন্তু ছিলেন। তিনি এমন ভাবে তিনি নিজেকে তুলে ধরেছেন যে বাংলা তার দখল করতে হবেই, এমন কিন্তু। এবং স্বাভাবিকভাবে যেখানে অমিত শাহ এইভাবে ঝাঁপিয়ে পড়েছেন সেখানে বিজেপি কর্মীরা আবার উজ্জীবিত হয়েছেন, তারা কিন্তু ময়দানে ছিলেন। এবং আমরা যদি দেখি 294টি আসনে কিন্তু বিজেপি প্রার্থী দিয়েছিল এবং সমস্ত আসনেই কিন্তু তারা প্রতিদ্বন্দ্বিতা করেছে। ফলাফল আগামীকাল প্রকাশিত হবে। তবে আমি কিন্তু বরাবর দাবি করে এসেছি যে বিজেপির সঙ্গে তৃণমূলের একটা শীর্ষস্তরে কিন্তু সেটিং রয়েছে এবং তার উদাহরণ হিসাবে কিন্তু 2021 সালের যে ভোট গণনায় কারচুপির অভিযোগ, সেটা নিয়ে তারা যে রিট পিটিশন করেনি সেটা কিন্তু বারবার উল্লেখ করেছি এবং পরবর্তী সময় কিন্তু এই দাবি বল পেয়েছে। যদিও এবার কিন্তু একটা সুযোগ রয়েছে বিজেপির কাছে, যেহেতু বিভিন্ন এক্সিট পোল তারা কিন্তু বলছে বাংলায় এবার ক্ষমতা হারাবে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি কিন্তু ক্ষমতায় আসবে। এবং বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে কিন্তু বিজেপির সমস্ত নেতা কর্মী সমর্থকদের কাছে কিন্তু আগামীকালের যে ম্যাচ সেখানকার ম্যান অফ দ্য ম্যাচ কিন্তু অমিত শাহ হবে। কিন্তু আমি কিন্তু উল্টো দিক থেকে বলবো, আগামীকাল অমিত শাহ কিন্তু অবশ্যই ম্যান অফ দ্য ম্যাচ হবেন, তবে বিজেপি ক্ষমতায় আসবে না। তৃণমূল কংগ্রেস কিন্তু একটা বড় সংখ্যা নিয়ে, যদিও সুমনের পর্যবেক্ষণে যেই সংখ্যা বলেছি সেই সংখ্যা বা তার আশপাশে একটা সংখ্যা নিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসবে। এখন ঘটনা হচ্ছে যে এই যে ক্ষমতায় আসবে তৃণমূল কংগ্রেস বা বিজেপি আসবে না, আপনি যেটা বলছেন আর কি, সেটা কোন বেসিসের উপর বলছেন? কিন্তু যেমন এই মাঝে আমরা শুনি যে বিভিন্ন জায়গায় আলোচনা হয় যে যদি যে কোনো সরকারি হোক, যদি কেউ ক্ষমতায় থাকে তাহলে তারা বলছেন, এরকম আলোচনাটা করছিলেন যে সেখানে ভোট চাইতে হয় না তারা কেন ভোট চাবে? তারা তো এই এত বছর কেন্দ্রে কোনো সরকার থাকলে তো সেই সময় যদি লোকসভার ভোট হয় তাহলে সেই সব সরকারের তো ভোট চাওয়ার দরকার নাই। তেমনি পশ্চিমবঙ্গে যে সরকার আছে 15 বছর ধরে, সেই সরকারের তো ভোট চাওয়ার কোনো ইসে থাকে না। তারা কেন চাইবে? তাদের কাজ দেখে তো মানুষ ভোট দেবে। আর যদি চাইতে হয় তাহলে বিরোধী পক্ষে যারা আছে, যে সমস্ত রাজনৈতিক দল আছে, তারা চাইবে। কিন্তু যারা ক্ষমতায় আছেন, 15 বছর ধরে ক্ষমতায় আছেন, তো তারা কেন ভোটটা চাইবে? তাদের তো দরকার নেই, তাদের কাজ তো রাজ্যের সমস্ত জায়গাতে আছে। তেমনি ভাবে যদি আমি ওই দিক থেকে বলি, যেটা তাদের
তাদের আলোচনা থেকে আমি শুনলাম, সেটা হচ্ছে যে কেন্দ্রেও যদি যে সরকার আছে সেই সরকারও যদি ভোট চায়, তাহলে সেই দিক থেকে লজিক্যালি কিন্তু সেটাও ঠিক হয় না। তাদের কাজ দেখে লোক ভোট দিবে, তারা ভোট চাবে না, চাবে হচ্ছে বিরোধী দলের লোকরা। তো এই নিরিখে যদি আপনার কাছে আমি প্রশ্নটা রাখি, তাহলে আপনি কি উত্তর দেবেন? দেখেন, আপনি প্রসঙ্গটা কিন্তু অন্য দিকে নিয়ে গেলেন, অন্য অ্যাঙ্গেলে কিন্তু নিয়ে গেলেন, যেটা আমরা যদি দেখি তাহলে কিন্তু এই প্রশ্নটারও উত্তর কিন্তু রয়েছে। দেখেন, গণতান্ত্রিক একটা প্রক্রিয়া, তার নাম হচ্ছে ভোট। এই ভোটে বিরোধীরা সরকার পক্ষের যে ভুল ত্রুটি রয়েছে এবং তারা যে কাজ ক্ষমতায় আসলে করতে পারবে তার কিন্তু খতিয়ান বা তার একটা প্রস্তাবনা তুলে ধরবে। অন্যদিকে যারা সরকার পক্ষে আছে, সে কেন্দ্রে রাজ্যে যারাই থাকুক, তাদের কাজ হলো তারা যে প্রকল্পগুলি করেছে বা তারা যে কাজ করেছে বিগত দিনে সেটা কিন্তু তুলে ধরবেন এবং তারা আগামী দিনে কি করতে চান সেই প্রস্তাবনাকে সামনে নিয়ে তারা কিন্তু ভোট যে ময়দান, সেই ময়দানে উত্তীর্ণ হবে। একই যদি আমরা দেখি যে আপনার কথার প্রেক্ষিতে অবশ্যই কিন্তু তাদের ভোট চাইবার কিন্তু দুই পক্ষেরই অধিকার রয়েছে এবং এটা একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটা অধিকার। সুতরাং এই বিষয়টিকে যদি আমরা ব্যতিক্রম রেখি, তাহলে আমরা যে টপিক চেয়েছিলাম, সে যে প্রশ্ন প্রথমে করেছিলেন ম্যান অফ দ্য ম্যাচ হওয়ার প্রশ্ন, সেখানে আমি অবশ্যই বলবো যে ম্যান অফ দ্য ম্যাচ কিন্তু আগামীকাল অমিত শাহ হবে। আশা করি আমার কথাটা আগামীকাল আপনারা দুপুর বা সন্ধ্যার দিকে কিন্তু মিলিয়ে নিতে পারবেন। অমিত শাহ ম্যান অফ দ্য ম্যাচ হবেন এই কারণে যে তিনি কিন্তু যেটা চেয়েছিলেন, আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে বারবার, যেহেতু বিভিন্ন যে আমরা ঘটনাক্রম দেখেছি তাতে দেখেছি বহুবার কিন্তু এই খবরের ময়নাতদন্ত এবং সুমনের বিশ্লেষণে এই চ্যানেলের মাধ্যমে আমি কিন্তু সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি, একেবারে পয়েন্ট ধরে ধরে আলোচনা করেছি যে অমিত শাহ বা নরেন্দ্র মোদী কেন্দ্রীয় স্তরে বিজেপি নেতারা কেন তৃণমূলকে রাজ্যে ক্ষমতায় রাখতে চায়। আজকে আর সেই প্রশ্নের আলোচনা করব না, আমি খালি ফলাফলটা বলবো যে আগামীকাল যদি তৃণমূল কংগ্রেস বিপুলভাবে জয়লাভ করে, এর কৃতিত্ব কিন্তু পুরোটাই থাকবে অমিত শাহর। তার যে মাস্টার প্ল্যান, তার যে গেমিং, তার পরিপ্রেক্ষিতে কিন্তু এই জয় কিন্তু আসতে চলেছে তৃণমূল কংগ্রেসের। তার পিছনে কি রয়েছে সেটা কিন্তু আমি অবশ্যই 2011 সালে লোকসভা গণনা কারচুপির পর সবার আগে কিন্তু তুলে ধরেছিলাম। আগামীকালও যখন গণনা হবে তারপর হয়তো সেটা তুলে ধরবার প্রয়োজনই পড়বে না, কারণ বহু মানুষ কিন্তু বলবে। কিন্তু আমি আগেও বলেছি যে এসআইআর কিন্তু বুমেরাং হয়েছে বিজেপির জন্য, আগামীকাল মিলিয়ে নেবেন। এই এসআইআর নিয়ে বিজেপির নেতাদের যে বক্তব্য ছিল প্রথম থেকে, সেই বক্তব্য কিন্তু কে একেবারে আমরা যদি দেখি একেবারে হাতিয়ার বানিয়ে ফেলেছিলেন তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা। বিশেষত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু বারবার এর প্রতিবাদ করেছিলেন, যে এমনভাবে কিন্তু বিজেপির নেতারা বলছিলেন 1 কোটি নাম বাদ যাবে এবং যাদের নাম বাদ যাবে তাদেরকে কিন্তু ভারতের বাইরে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে। আর এটি কিন্তু বিতর্কের সৃষ্টি হয়েছিল। বিজেপির যে নেতা কর্মী ছিলেন তাদের কিন্তু মনে হচ্ছিল তারা যেন কমিশনের একেবারে মুখপাত্র। সুতরাং এই বিষয়ে কিন্তু মানুষের মধ্যে কিছুটা ক্ষোভ ছিল, কিন্তু ক্ষোভের বহিঃপ্রকাশ তখন বেশি হয় যখন দেখা যায় প্রায় 2.5 কোটি মানুষের মতো কিন্তু ছাড়াই বাছাইয়ের পরে কিন্তু দেখা যায় তাদের কিন্তু যে নাম থাকবে কি থাকবে না সংশয় হয়, এবং সেই সময় কিন্তু দেখা যায় যাদেরকে হিয়ারিং এ ডাকা হচ্ছিল তাদেরকে দীর্ঘ সময় বসিয়ে রাখা হচ্ছিল। এর কারণ এটা হতেই পারে যে যারা সেখানে হিয়ারিং পর্বের বিচার করছিলেন তারা তো রাজ্য সরকারের কর্মচারী, তাদের কোনো নির্দেশ থাকতে পারে, যদিও তারা সেই সময় কমিশনের হয়ে কাজ করছিল। আর কমিশনের হয়ে কাজ করতে গিয়েও কিন্তু প্রথম দিকে কিন্তু দেখা গিয়েছিল যে 4-5 জনের বিরুদ্ধে কিন্তু অভিযোগ উঠেছিল, তাদেরকে কমিশন সাসপেন্ড করতে বলেছিল, তাদের বিরুদ্ধে এফআইআর করতে বলেছিল, সেগুলো কিন্তু প্রথম অবস্থায় নেওয়া হয়নি। এবং পরবর্তীতে কিন্তু একটা ধারণা তৈরি হয়ে যায় যে না, রাজ্য সরকারের কর্মচারী যখন, তাহলে রাজ্য সরকারের কথা শুনেই তাদেরকে চলতে হবে, নাইলে কিন্তু তারা বিপদে পড়বেন, এরকম একটা কিন্তু মনোভাব হয়েছিল কর্মচারীদের মধ্যে। এবং ফলে আমরা যদি দেখি পরবর্তী সময় 91 লক্ষ নাম বাদ গেছে, তার মধ্যে স্বাভাবিকভাবে 50 লক্ষের মতো নাম যাদের নাম মৃত বা স্থানান্তরিত বা এই ধরনের ঘটনা, কিন্তু বাকিদের কিন্তু হিয়ারিং এর মাধ্যমে বাদ দেওয়া হয়েছে এবং তারা কিন্তু অ্যাপিল করছেন আপনি যদি দেখেন। সুতরাং এই যে একটা বিপুল সংখ্যক মানুষ যাদের নাম কিন্তু শেষ মুহূর্তে বাদ গিয়েছে এবং বহু সংখ্যক মানুষ যাদের নাম বাদ যায়নি কিন্তু তারা একটা ভয়ের মধ্যে ছিলেন, তাদেরকে হিয়ারিং প্রক্রিয়ার মধ্যে আসতে হয়েছিল এবং অনেকে কিন্তু বাইরে ছিলেন, পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতেন, তারা কিন্তু সেই যে এসআইআর এর
হয় সেখান থেকে কিন্তু তারা এসেছিলেন এবং বাংলায় কিন্তু ভোটদানে তারা অংশগ্রহণ করেছিলেন, তাদের ভোটটা কোন দিকে গিয়েছে সেটা নিয়ে কিন্তু প্রশ্ন রয়েছে। আমার ব্যক্তিগতভাবে মনে হয় এর একটা বড় অংশ ভোট কিন্তু আমরা যদি দেখি যে কমিশনের বিরুদ্ধে তাদের মতবাদ গিয়েছে, এবং কমিশনকে যেহেতু প্রথম দিকে বিজেপির পক্ষ থেকে একেবারে সরাসরি সমর্থন করা হচ্ছিল, যে কোনো কাজের সমর্থন করা হচ্ছিল, ফলে বিজেপির বিপক্ষে গিয়েছে তৃণমূল কংগ্রেস। আগামী কাল আর কয়েক ঘন্টা যদিও অপেক্ষা, সেইখানে কিন্তু যদি বিজয় লাভ করে তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেসের জয়লাভ হবে, কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ কিন্তু অমিত শাহ হবেন। এবং তার আভাস যে আমি কিন্তু একটা উদাহরণ দিয়ে বলছি, যেটা দিয়ে আমি শেষ করব, যে অমিত শাহ কিন্তু ইতিমধ্যে ঘোষণা করেছে 2 মাস কিন্তু কেন্দ্রীয় সরকারের যে বাহিনী, কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী, তারা কিন্তু বাংলাতে থাকবে, ভোট পরবর্তী হিংসা যাতে না হয়। অর্থাৎ এখান থেকেই তো পরিষ্কার হয়ে যায় যে তৃণমূল কংগ্রেস রাজ্যে ক্ষমতায় আসছে, এবং সেটা যেহেতু স্বরাষ্ট্র দপ্তরের যিনি মন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ, তিনি কিন্তু জানেন, আর সেই জন্যই তিনি এই যে কেন্দ্রীয় বাহিনীর সময়সীমা এখানে থাকার সেটা কিন্তু বৃদ্ধি করলেন। সুতরাং আপনারা বুঝতেই পারলেন যে যে প্রশ্ন আমরা শুরু করেছিলাম যে পয়েন্টটা রেখে, সেই পয়েন্টের উপরে সুমনবাবু কিন্তু আলোচনা করলেন যে অমিত শাহ কেন ম্যান অফ দ্য ম্যাচ হবেন এই নির্বাচনের নিরিখে ভোট গণনার পর। এই ভোটের রেজাল্ট যখন বেরিয়ে যাবে তারপরে কেন ম্যান অফ দ্য ম্যাচ হবে সেই প্রসঙ্গেই কিন্তু উনি বিশ্লেষণ করলেন নানা দিক থেকে। আর একটা কথা বলে দিই, যেহেতু আপনি বললেন খবরে আমরা যে আগামীকাল ভোট গণনার একটা কিন্তু বা ভোটের ফয়সালা কিন্তু সকাল 8টা থেকে হবে, এবং চ্যানেল বাংলা কিন্তু একটা বড় আয়োজন করেছে। আমাদের যে স্টুডিও রয়েছে, ইলেকশন স্টুডিও, সেখান থেকে কিন্তু সম্প্রচার হবে, এবং আপনাকে জানাতে অত্যন্ত আনন্দ বোধ করছি যে আপনারা আমাদের সঙ্গে থাকবেন। একদম সঠিক নিরপেক্ষ খবর কিন্তু এবং তথ্য কিন্তু আগামীকাল আপনারা 8টার পর থেকে পারবেন, কারণ আমরা কোনো এজেন্সির মাধ্যমে তথ্য সংগ্রহ করব না। আমরা শুধুমাত্র যে নির্বাচনের যে কমিশনের যে সাইট রয়েছে বা নির্বাচন কমিশনের যে সার্ভার রয়েছে, সেখান থেকে যে তথ্য আসবে সেই তথ্যই কিন্তু আপনাদের কাছে আমরা পরিবেশন করব। সুতরাং তথ্য হয়তো আসতে আমাদের একটু বিলম্ব হবে, কিন্তু সঠিক তথ্য জানতে, দেখতে এবং আপনাদের সঙ্গে আমরা নিশ্চয়ই আগামীকাল উপস্থিত হব। যেই দলই জিতুক, তৃণমূল কংগ্রেস জিতুক, বিজেপি জিতুক, তার বিশ্লেষণে, এবং আমরা সারাদিন থাকবো কিন্তু ভোটের ফলাফল সেই সম্প্রচারে। সুতরাং দর্শকদের শুভেচ্ছা জানিয়ে আমরা আজকের মতো স্টুডিও থেকে বিদায় নিচ্ছি। নমস্কার।